যে 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচনের ঠিক 3 দিন আগে 9ই ফেব্রুয়ারি এই চুক্তিটি স্বাক্ষরিত হয় এবং তখন বাংলাদেশের যারা সুশীল সমাজ আছেন, থিঙ্ক ট্যাঙ্ক আছেন, তারা বারবার বলেছেন যে একটি অনির্বাচিত সরকার এই ধরনের চুক্তি স্বাক্ষর করতে পারে না। মাননীয় স্পিকার, গতকাল মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের বাণিজ্য মন্ত্রীর একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত আমাদের আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে সেই বিষয়ে তিনি বেশ কিছু কথা বলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো দুই দেশের মধ্যে আমদানি রপ্তানির ঘাটতি, বাংলাদেশের কৃষি ও জ্বালানি পণ্য আমদানির প্রতিশ্রুতি, দেশে ব্যবসার পরিবেশ উন্নয়ন ও বিনিয়োগ আকর্ষণের জন্য নীতি সংস্কারের বিষয়গুলো মার্কিন রাষ্ট্রদূত তুলে ধরেন। মাননীয় স্পিকার, সেখানে মার্কিন রাষ্ট্রদূত আরেকটি বিষয় আমাদের মনোযোগ আকর্ষণ করে বলেছেন যে দুই দেশের মধ্যে বাংলাদেশ থেকে যে পরিমাণ পণ্য আমরা রপ্তানি করি, আমেরিকা থেকে সে পরিমাণ পণ্য আমরা আমদানি করি না এবং যে কারণে একটা বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে বিরাট, এবং এই বাণিজ্য ঘাটতি পূরণের লক্ষ্যে বাণিজ্য চুক্তি হয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, আমরা জানি যে 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচনের ঠিক 3 দিন আগে 9ই ফেব্রুয়ারি এই চুক্তিটি স্বাক্ষরিত হয় এবং তখন বাংলাদেশের যারা সুশীল সমাজ আছেন, থিঙ্ক ট্যাঙ্ক আছেন, তারা বারবার বলেছেন যে একটি অনির্বাচিত সরকার এই ধরনের চুক্তি স্বাক্ষর করতে পারে না এবং এই চুক্তিতে অনেকগুলো ক্লজ আছে যেটা বাংলাদেশের স্বার্থ বিরোধী। সুতরাং নির্বাচনের পরে যখন একটি নির্বাচিত সরকার আসবে তখন যেন এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। কিন্তু আনফরচুনেটলি আমরা দেখলাম যে না, অন্তর্বর্তীকালীন সরকার শুনল না এবং 9ই ফেব্রুয়ারি এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। মাননীয় স্পিকার, এই চুক্তির শর্ত অনুযায়ী প্রতিযোগিতামূলক। মাননীয় সদস্য, আমার বক্তব্য শুনুন। এটি কোনো পয়েন্ট অফ অর্ডার হলো না। 301 বিধিতে আপনি পড়লে দেখতে পাবেন যে পয়েন্ট অফ অর্ডার সংসদে চলমান বিষয়ের উপরে হতে হয় কিংবা সংসদ কাজে শৃঙ্খলা রক্ষার জন্য হতে হয়। আপনি একটি নতুন প্রশ্ন উত্থাপন করেছেন, আপনি নোটিশ দেন, এটি বিবেচনা করে দেখা হবে। ধন্যবাদ। মাননীয় স্পিকার, একটা মিনিট। মাননীয় স্পিকার, এই চুক্তিটি 60 দিনের মধ্যে যদি সরকার চায় তারা এটিকে বাতিল করতে পারে এবং চুক্তিটি সংসদে আনা হোক। এটি পয়েন্ট অফ অর্ডার হিসেবে গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 7 মিনিট একটু বৈষম্যমূলক আচরণ হয়ে গেল মাননীয় স্পিকার। বৈষম্য হবে না, এন্ড অফ দ্য ডেতে দেখবেন বৈষম্য হবে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই সংসদে, এই মহান সংসদে আমি বিরোধী দলীয় নেতা সহ বিরোধী দলীয় সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানানোর কারণ, বীর মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা নির্ধারিত করা হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2026-এ, সেই সংশোধনীতে 1971 সালে বাংলাদেশের যে সমস্ত দামাল ছেলেরা পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর, তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন জামাতে ইসলামী, তৎকালীন নেজাম ইসলামী এবং আল বদর আল শামস বাহিনী রাজাকারদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছিলেন তাদেরকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে যে আইন এই সংসদে পাশ হয়েছে, সে আইনে জামাতে ইসলাম বিরোধিতা করেননি কার্যত, এবং সে আইনে এনসিপির পক্ষ থেকে লিখিতভাবে অনুসমর্থন জানানো হয়েছে। এই কারণে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার। বাই অপারেশন অফ ল অ্যান্ড ইন্টারপ্রিটেশন, তাহলে এটা ইস্টাবলিশড হয়ে গেল যে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কারা বিরোধিতা করেছিলেন, কারা খুন, গুম, ধর্ষণের সাথে জড়িত ছিলেন, যারা বাংলাদেশের অগণিত অসংখ্য মানুষের জীবন কেড়ে নেওয়ার সাথে জড়িত ছিলেন। মাননীয় স্পিকার, আমরা যারা আজকে এই সংসদে দাঁড়িয়েছি, আজ থেকে প্রায় 2 বছর আগে আমাদের এবং ওনাদের জায়গা এক ছিল। আমরা নির্যাতিতদের পক্ষে ছিলাম। এই বাংলাদেশ 2 ভাগে বিভক্ত ছিল। এক ভাগে ছিল ফ্যাসিস্টরা, গুটি কয়েক লুটেরা, গুটি কয়েক খুনি, আর একদিকে ছিলাম আমরা সবাই, ওনারা এবং আমরা। সেখানে আপনিও ছিলেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা মাঝে মাঝে বলি
এই বাংলাদেশের যা কিছু শ্রেষ্ঠ অর্জন, তার সব কিছুর সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবার জড়িত আছে। মাননীয় স্পিকার, আমরা বলি জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশে যে সংসদ গঠিত হয়েছে, এই সংসদ আগামী দিনে একটি বাংলাদেশ গড়তে চায়, যে বাংলাদেশ ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশে আমরা যাতে ৯০-এর গণ অভ্যুত্থান এবং ২৪-এর গণ অভ্যুত্থানকে ধারণ করে, চেতনাকে ধারণ করে আমরা এগিয়ে যেতে পারি। মাননীয় স্পিকার, আমরা বিশ্বের দেশে দেশে দেখেছি বিপ্লব ঘটেছে, ফরাসি বিপ্লব ঘটেছে, জুলাই বসন্ত এসেছে, আরব বসন্ত এসেছে, অরেঞ্জ বসন্ত এসেছে। সমস্ত বসন্তের পরেই সে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সমঝোতা হয়। সেই সমঝোতার ভিত্তি হয় গণ অভ্যুত্থানের চেতনা। কিন্তু আমরা যেটা দেখছি, অত্যন্ত দুঃখের সাথে, পরিতাপের সাথে আমি লক্ষ্য করলাম, গতকাল জাতীয় সংসদে একটি লিফলেট পেলাম মাননীয় স্পিকার। সেই লিফলেটে ওনারা 11 দলীয় জোটের পক্ষ থেকে একটি লিফলেট দিয়েছেন, বিরোধী দল কেন সংস্কার চায়। সেখানে কয়েকটি পয়েন্ট দিয়েছেন। এই পয়েন্টের মধ্যে কোথাও জুলাই সনদের কথা বলা নাই মাননীয় স্পিকার। এখানে বলেছেন গণভোটের কথা। ব্যাখ্যা করেছি, জুলাই সনদ থেকে গণভোটকে ডেভিয়েট করা হয়েছে। দ্যাট ইজ এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্যাট ইজ এ ফ্রড অন দ্য ল। এটা আমরা বলেছি। এখানে কোথাও জুলাই জাতীয় সনদ, যেটা 33টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলেন, তার কোথাও নাম চিহ্ন এখানে নাই মাননীয় স্পিকার। এটা পড়তে যে মনে হলো 33-এ পাশের একটা থিওরি আছে মাননীয় স্পিকার। এই যে আমরা 33-এ পাশ পরীক্ষা করি না, আমাদের দেশে এক্সামিনেশন সিস্টেমে 33-এ পাশ, এটা পড়তে যে মনে হলো কি আমি 33-এ পাশের স্টেজে আছি। 33-এ পাশ আসলো 1858 সালে। এই উপমহাদেশে যখন ম্যাট্রিকুলেশনের পরীক্ষা শুরু হবে, সেই সময় কতই পাশ হবে নির্ধারণ করতে পারছে না। তখন ব্রিটিশ শাসক ছিলেন, ব্রিটিশদের কাছে পাঠানো হলো যে 33-এ কততে পাশ হবে। তখন ব্রিটেনে পাশের মার্কস ছিল 65 নাম্বার। ব্রিটিশরা মনে করতেন এই উপমহাদেশের মানুষ ব্রিটিশদের থেকে অর্ধেক বুদ্ধি ধারণ করে, তাই ওনারা 32.5 নাম্বারে পাশের মার্কস করলেন মাননীয় স্পিকার। ওখানে ছিল 65, এখানে হলো 32.5। 4 বছর পরে 1862 সালে এটা 33 করা হলো। আমার মনে হচ্ছে ওনারা এমনভাবে লিখেছেন, আমি কি সেই 33 পাশের মতন ওনাদের থেকে এখন অর্ধশিক্ষিত আছি, যেখানে মাননীয় স্পিকার জুলাই গণ অভ্যুত্থান, জুলাই সনদের কোনো শব্দ এখানে ওনাদের সুপারিশের মধ্যে নাই মাননীয় স্পিকার। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। মাননীয় স্পিকার, এখন যদি বলি যে এটা কবে হবে, তাহলে ফিলিস্তিনি জাতীয় কবি মাহমুদ দারুইশের একটি কবিতার কথা মনে পড়ে। ওনারা কবে এটা শুভবুদ্ধির উদয় হবেন। মাহমুদ দারুইশের প্রেমিকা তাকে জিজ্ঞাসা করেছিলেন, মাহমুদ আমাদের দেখা হবে কবে? উনি বলেছিলেন যেদিন যুদ্ধ থামবে। প্রেমিকা জিজ্ঞাসা করলেন, যুদ্ধ কবে থামবে? উনি বললেন যেদিন আমাদের দেখা হবে। মাননীয় স্পিকার, ওনাদের সাথে আজকে আমাদের সম্পর্কের জায়গাটা এরকম চলে গেছে। কবে আমাদের মিল হবে? যেদিন ওনাদের শুভবুদ্ধির উদয় হবে। শুভবুদ্ধির কবে উদয় হবে? যেদিন আমাদের দেখা হবে। মাননীয় স্পিকার, আমার 26 সেকেন্ড সময় আছে, আমি আরো 5 মিনিট সময় চেয়েছি মাননীয় স্পিকার। জি, আপনাকে 4 মিনিট সময় দেওয়া হবে। 4 মিনিট। মাননীয় স্পিকার, আমরা এমন একটি সময়ের মধ্য দিয়ে পার হচ্ছি, যে সময় এই সংসদে আমাদের কথা বলার কথা ছিল মধ্যপ্রাচ্য যুদ্ধ, যে সময় আমাদের কথা বলার কথা ছিল বাংলাদেশের অর্থনৈতিক। 4 মিনিট বাড়িয়ে দেন প্লিজ। 4 মিনিট। আমাদের অর্থনৈতিক যে মেরুদণ্ড ভেঙে গেছে, সেই মেরুদণ্ডকে কিভাবে সোজা করতে পারি, এ সময়ে কথা বলার কথা ছিল আমাদের জুলাই যোদ্ধাদের স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করতে পারি। আমাদের কথা বলার কথা ছিল কিভাবে বাংলাদেশের কৃষকের পাশে দাঁড়াতে পারি। আমাদের কথা বলার কথা ছিল কিভাবে বাংলাদেশের ভুখা নাঙা মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ আমরা
তৈরি করতে পারি, অথচ আমরা কথা বলছি কি নিয়ে? গণভোটের 4টি প্রশ্ন নিয়ে। মাননীয় স্পিকার, গণভোটের 4টি প্রশ্ন ছিল, তার 3.5টি প্রশ্নের ব্যাপারে বিএনপির কোনো আপত্তি কখনো ছিল না। বাকি অর্ধেক যে প্রশ্নটা, সে আধা প্রশ্নটা হলো আধা প্রেম আধা প্রতারণা। আধা প্রেম কিরকম দেখাচ্ছেন? আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছি, এটা জুলাই সনদের অংশ। আধা প্রতারণা হলো জুলাই সনদের মধ্যে বলা আছে ওই প্রশ্নটা কখনোই প্রাসঙ্গিক হবে না, বিএনপির জন্য অ্যাপ্লিকেবল হবে না। বিএনপির জন্য অ্যাপ্লিকেবল হবে তার নোট অফ ডিসেন্ট। আমরা সেই কারণে বলছি, ভাইরা আমার, আমরা নির্বাচনের মাঠে, মাননীয় সংসদ সদস্যরা স্ট্যান্ড কারেক্টেড, মাননীয় স্পিকার, আমি দুঃখ প্রকাশ করছি, নির্বাচনের মাঠে আমাদের নিজস্ব এজেন্ডা ছিল। নির্বাচনের মাঠে যখন মা বোনের কাছে ভোট চাইতে গেছি, তখন শুনেছি বেহেশতের টিকিট নাকি কেউ বিক্রি করেছেন। মাননীয় স্পিকার, আমি নিজে কানে শুনেছি, আই এম দ্য উইটনেস। দ্বিতীয়ত আপনাদেরটা শুনবো। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বলতে চাচ্ছি, যদি ভুয়া হয়ে থাকে, প্লিজ আপনারা কথা বলবেন না। যদি ভুয়া হয়ে থাকে মাননীয় স্পিকার, তাহলে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে জাতির কাছে যারা বলেছিলেন ধানের শীষা দাঁড়িপাল্লায় আসলে বেহেশতের টিকিট পাওয়া যাবে, তাহলে আজকে তারা স্বীকার করছেন তারা বেহেশতের টিকিটের ধারক নয়। মাননীয় স্পিকার, আমাদের আজকে কথা বলার কথা ছিল ফ্যামিলি কার্ড নিয়ে, কিভাবে আরো বেশি পরিশীলিতভাবে ফ্যামিলি কার্ড 4 কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। ওনাদের উচ্চারণ করার কথা ছিল ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে কোনো অনিয়ম হচ্ছে কিনা, কোনো দলীয়করণ হচ্ছে কিনা, কোনো দুর্নীতি হচ্ছে কিনা, সেই মর্মে কোনো আলোচনা নাই মাননীয় স্পিকার। কৃষক কার্ড নিয়ে, কৃষকের ভাগ্য নিয়ে কোনো আলোচনা নাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ইমামদের জন্য ভাতা চালু করা হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, সেই মর্মে কোনো আলোচনা নাই মাননীয় স্পিকার। ধন্যবাদ নাই। আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় বিরোধী দলের মাধ্যমে ওনাদের সংসদ সদস্যদেরকে। এই সংসদ মাঝে মাঝে নির্জীব হয়ে গিয়েছিল, মাঝে মাঝে অনাহুত কারণে, উইদাউট এনি রিজনেবল গ্রাউন্ড ওনারা বয়কট করেছেন, উত্তেজনা সৃষ্টি করেছেন। এখনো যেমন উত্তেজনা সৃষ্টি করলেন, এতটুকু যদি না থাকে, প্রেমের কি স্বাদ বলো যদি কাটা না থাকে। আমরা সেই কারণে মাননীয় স্পিকার বলছি, আসেন বাংলাদেশকে গড়ি, আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া যে বাংলাদেশ। আপনাদেরকে ধন্যবাদ জানাই, অনেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কথা বলেছেন, খালেদা জিয়ার কথা বলেছেন। আসেন সেই স্বপ্নের সিঁড়ি বেয়ে হেঁটে চলি। যদি আমরা ব্যর্থ হই, তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় আমরা উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হয়ে থাকব। নিশ্চয়ই আপনারা সেটা চান না, আমরা তো চাই না। আসেন সেই পথ ধরে হাঁটি। ধন্যবাদ মাননীয় সদস্য। 71, 90 এবং 24-এর রক্তাক্ত জুলাই বিপ্লব, বর্ষা বিপ্লব, এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে এই জুলাই বিপ্লবে যাদের রক্তের বিনিময়ে, আকাঙ্ক্ষার বিনিময়ে আজকে মহান সংসদে আমরা যারা সবাই এই বিপ্লবে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল, আমাদের পরবর্তী 100 বছরের প্রজন্ম জানবে যে আমার পিতা, আমার দাদু এই সংসদে আবার কখন ঢুকতে পারবে চিন্তাই করেনি যারা। 2014 সালের 5ই জানুয়ারি হঠাৎ করে এখান থেকে বেরিয়ে গেলাম। আমার পাশে আমার অনেক বন্ধু সেদিন এই সংসদে ছিল। ওরা বলতে পারবে এরকম একটি বিপ্লবের মাধ্যমে, যেখানে এই সংসদ ভবনের লুকিয়ে আছে শুনে প্রত্যেকটি রুম ভেঙে ফেলেছে, কোটি কোটি অর্থ টাকা এই সংসদ ভবনে পেয়েছে, গণভবনের ইট নিয়ে গিয়েছে। এটা বিএনপির লোকেরা নেয় নাই, জমাতের লোকেরা নেয় নাই, এটা ফাইয়াজের মারা নেন নাই, আকরামের মারা নেন নাই,
আবু সাইদের আম্মা নেন নাই। এটা বাংলাদেশের রিক্সাওয়ালা, শ্রমিক, জনতা সকলে ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল সেদিনকার সেই সমাপনী আন্দোলন। সেই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। মাননীয় স্পিকার, শহীদ মোহাম্মদ শামীম, শহীদ মোহাম্মদ সবুজ, শহীদ মোহাম্মদ হাসান, শহীদ মোহাম্মদ মাজারুল ইসলাম, মোহাম্মদ ফেরদাউস শহীদ যুবদল নেতা, আরিফ ছাত্রদল নেতা, আপনারা হঠাৎ করে মনে করছেন এই নামগুলি কোত্থেকে আসলো? অজপাড় গাঁয়ের, মেঘনা পাড়ের। আমার পাশে বসা আছে আমার মাননীয় সংসদ সদস্য, আজকের পানি সম্পদ মন্ত্রী আবুল খায়ের ভূঁইয়া সাহেব, আমাদের অঞ্চলের। এরা শহীদ হয়েছে জুলাই বিপ্লবে। ওদের মাকে আমি কথা দিয়েছি, আমি জানি এর রুলস অফ প্রসিডিউর অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতির চেয়ারকে আমি সম্মান করতে হবে, সম্মান রেখেই বলছি। ওই চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি, ও প্রতিষ্ঠানকে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে, ব্যক্তি শাহাবুদ্দিন সুপ্পু সাহেবকে আমি কিন্তু ধন্যবাদ জানাতে পারলাম না বলে আমি দুঃখিত। মাননীয় স্পিকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি। আমার প্রিয় নেত্রী, আমার মা বেগম খালেদা জিয়া জীবনের শেষ পর্যায়ে এই চেয়ারে বসা ছিলেন 9 পার্লামেন্টে। তার পিছনে ছিলেন জনাব ফারুক সাহেব, আমরা ছিলাম, পার্থ সাহেব ছিলেন। প্রথম দিন 1/11-এর পরে আমরা যখন 26 জন, ম্যাডাম খালেদা জিয়া 3 জন, 29 জন ছোট্ট রুমের মধ্যে পার্লামেন্ট পার্টির মিটিং হলেন, আমি সাইকোলজির ছাত্র, আরেকদিন বলেছিলাম, মুখ দেখেই বুঝেছি ম্যাডামের মনে অনেক কষ্ট। ম্যাডাম নিঃশ্বাস ছাড়লেন, বাম দিকে খন্দকার দেলোয়ার সাহেব বললেন, আর এই রাজনীতি করা হবে না, আপনারা যান, আমরা বয়কট করব। আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ বয়কট করবে, আমরাও তো অনুষ্ঠানে যাব না, আমরা আসলে আওয়ামী লীগ আসবে না, এই রাজনীতি বন্ধ করতে হবে। 5 জনকে পাঠালেন, আমরা সেখানে গেলাম ও তো অনুষ্ঠানে। সংসদ শুরু হলো, 1.5 মাসের মাথায় বিশ্বাস করেন আমার মা সংসদে বসার মতো ভাষা এই পার্লামেন্টে ব্যবহৃত হয় নাই। এরকম টোকেন দিয়ে দিয়ে সংসদ নেতা ছিলেন ফ্যাসিস্ট, এই চেয়ারে বসা ছিলেন হাসিনা। উনি টোকেন দিতেন যুব মহিলা লীগের নেত্রীদেরকে, কিভাবে মন্দ বলা যায়, কিভাবে তারেক রহমান সম্বন্ধে মন্দ বলা যায়, কিভাবে খালেদা জিয়া সম্বন্ধে মন্দ বলা যায়। তারপর সেই সংসদে আমরা ছিলাম। আজকে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতিটা শুরু করলেন কিভাবে, গ্রোম করলেন কিভাবে। আমি তখন স্কুল থেকে কলেজে এসেছি। উনি ছাত্র, শিক্ষক, সাংবাদিক, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে গেলেন, সাংস্কৃতিক কর্মীদেরকে হিজবুল বাহারে, সেখানে তাদের সাথে আলোচনা করলেন। আমার সুযোগ হয়েছিল, আমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠলাম বিশ্ববিদ্যালয়ে। উলসি যদুনাথপুরে নিয়ে গেলেন আমাদেরকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট সেকেন্ড যারা হয়েছে। 8 ঘন্টা ছিলাম। ওই হাতের স্পর্শ, ওই কথা, ওই ভীষণ এখনো মনের ভিতরে ভাসে। হয়ে গেলাম জাতীয়তাবাদী শক্তির একজন সৈনিক। আল্লাহ এই 2 নেতা এবং নেত্রীকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুক। সময় নেই, বলতে পারবো না, শুধু বলতে চাই, আর কত যুদ্ধ, আর কত তর্ক, আর কত বিতর্ক, আর কত ছোট করা। এই সংসদটাকে আসুন না সকলে মিলে, সকলের সংসদ, আকাঙ্ক্ষার সংসদ, বাংলাদেশের 16 কোটি 17 কোটি মানুষ যে সংসদ চায়। আমি এখানে যত কথাই বলি, আমি মনে করি আপনাকে ঘায়েল করেছি, আপনি মনে করেন আমাকে ঘায়েল করেছেন, কিন্তু বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার জেলে, সে কিন্তু বোঝে আমার কথা সঠিক না আপনার কথা সঠিক। আমার মহাসচিব মহোদয় এখানে বসা আছেন, আমার মহাসচিব মহোদয়কে হেলমেট পরাই নিয়ে গেছি, নাম বলতে পারলাম না, একজন সেনাবাহিনীর প্রধানের সাথে মিটিং করার জন্য আজকের কৃষিমন্ত্রীর বাসায়। কারণ ওটা বেশি দিন নয়, 23 সালের কথা বলছি,
জীবনের বাজি নিয়েই কথাগুলি করেছি আমরা। আমার নেত্রী 11 আমার নেতাকে যখন নিয়ে গেল খবর পেলাম আমি, কারণ 7 দিন আগে শেষ দিন আমার দেখা হয়েছিল আমার নেতা তারেক রহমানের সাথে, বেগম খালেদা জিয়ার সাথে 111-এর পরে হাওয়া ভবনে। সেদিন ছিল ওনার শেষ দিন। খবর পেলাম ওনাকে নিয়ে গেছে, ঢুকে গিয়েছে। 196 জন এমপি ছিল এই পার্লামেন্টে। আমি ঢুকেছি, আমার নেত্রীকে দেখেছি একজন মা, তার সন্তানের জন্য কি আকুতি, কি কান্না, কি বেদনা বিধুর আমি দেখেছি। আমি সেই কথা মনে রাখতে চাই। আজকে আমরা অনেকে আছি, কিন্তু ষড়যন্ত্র বন্ধ হয়নি। জাতীয়তাবাদী নেতাদেরকে বেঁচে থাকতে হলে অনেক যুদ্ধ করতে হয়, ঐক্যবদ্ধ থাকতে হয়। আমরা সকলে আসুন একমত হই। আগামী দিনে যে চ্যালেঞ্জ আসবে, এই জাতীয়বাদী শক্তির বিরুদ্ধে আবার যে ষড়যন্ত্র আসবে, সেদিন কারাই প্রধানমন্ত্রীর জন্য জীবনের বাজি রাখতে পারবেন, বাংলাদেশের জন্য বাজি রাখতে পারবেন, সেরকম যদি একটা শক্তি সাহস থাকে, তখনই হবে সবার আগে বাংলাদেশ। তখনই হবে দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়। জি, সময় বাড়ানো হলো আরো 4 মিনিট। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর ভেরি ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমার সংসদ নেতা, আমি ওনাকে হসপিটালও দেখেছি। একজন মানুষ তার কর্মীকে কত ভালোবাসলে, আমি অ্যাপ্রন পরে গিয়েছি, মাস্ক লাগাই গিয়েছি। আমি এমপি ছিলাম, দেখে চিনে নাই। সেই ছবি আপনারা দেখেন, কিন্তু মাথার মধ্যে ব্যান্ডেজ লাগানো। আমি মাস্ক খুললাম, অবাক হয়ে গেলেন, আপনি কেন আসছেন? আমার চোখের পানি পড়ছে, আমি পিছিয়ে আসলাম। আমি বলতে চাই, এই চ্যালেঞ্জ আবার আসবে, ষড়যন্ত্র বন্ধ হয় নাই। আমরা কে কত বড় হব, কোথায় যাব, কি নিব, কি হব, সেটা বড় কথা নয়। বড় কথা হলো এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে পুরো হাউসকে জানাতে চাই, চিন্তা করেন তো, কথার সাথে বলতো জামাত শিবির, কথার সাথে বলতো জামাত বিএনপি, একসাথেই তো আমরা। আমার হাতে তো এখনো রক্তের দাগ নিয়ে লেগে আছে। এই মতিঝিলে 19 দিন ছিলাম রিমান্ডের মধ্যে। কেন আমরা ছোট করার চেষ্টা করতেছি? আমি বিশ্বাস করি আমার নেতা ছুটে গেলেন একটু আগে, আমার সেই ভাই এখন আছেন। আমার নেতা তারেক রহমান ছুটে গেলেন, ওখানে গেলেন, দেখলেন। সাথে সাথে আমি মনে করি আগামী দিনে রাজনীতির জন্য সংসদের বিরোধী দলের নেতা আপনিও ছুটে যাওয়া উচিত ছিল। আমি জানি না আমার কথা কিভাবে নেবেন, যে মাননীয় সংসদ নেতা, আমি শুনেছি, আমি উপস্থিত ছিলাম, কারণ ওনার পিছনে আমি ছিলাম। আপনি গিয়েছেন, উনি বলেছেন আপনার কিছু প্রয়োজন লাগলেও আমাকে বলবেন। এভাবেই রাজনীতিটাকে আমরা এগিয়ে নিতে হবে। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এই রাজনীতি। মানুষ আর এই হিংসা প্রতিহিংসা আর দেখতে চায় না। বক্তব্য আমি শেষ করছি। যাওয়ার আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন সৈনিক, আমরা জানেন আমরা কিন্তু উইলস্টন যে চার্চিলের পক্ষে, মিত্রশক্তির পক্ষে যুদ্ধ করেছিলাম, এবং আমরা কিন্তু বাঙালিরা সবসময় এরকম ছিলাম। আমরা মুঘলের বিরুদ্ধে ঈসা খাঁ যুদ্ধ করেছে, ফরাজি আন্দোলন, ফকিরি আন্দোলন, এগুলি তো আমরাই করেছি। ইলামিত্রের আন্দোলন আমরাই করেছি, তিতুমিরের বাঁশের কিল্লা আমরাই করেছি। এই সৈন্য গিয়েছিল, যুদ্ধ করেছে বিভিন্ন জায়গায়। মাননীয় স্পিকার, পরে আসছে বার্মায়। বার্মায় আসার পরে নিজের দেশের কথা মনে পড়েছে। দেশের কথা মনে করার পরে মনে করলো এই বর্গী ওলন্দাজ ব্রিটিশরাই তো অত্যাচার করেছে, আবার তো সেই অবস্থাই হবে। তার স্ত্রীর কথাও মনে পড়েছে। তখন ঢাকায় কিন্তু লণ্ঠনের বাতি জ্বালতো। তো তিনি বলেছেন, পরের জন্য যুদ্ধ করেছি অনেক, পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার তোমার আর আমার যুদ্ধ। যদি বলো এত যুদ্ধ করে কি পেয়েছি? তিউনিসিয়ায় পেয়েছি জয়, উগান্ডায় পেয়েছি জনগণের ভালোবাসা, আর প্রতিবেশী বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা, যে পথ্য পথ্য রাস্তায় বাতি জ্বালিয়ে ফিরি, অথচ যার নিজের ঘরে জমে থাকে দুঃস্ব অন্ধকার। এই অন্ধকার আমরা কাটাতে চাই, এই অমনীষা থেকে বের হতে চাই। আমরা সুন্দর স্বাভাবিক সকলের জন্য যে বাংলাদেশ, সেই বাংলাদেশ চাই। আমার নেতা তারেক রহমানের সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশ চাই। আমার রামগতির দায়িত্ব নেতাকে দিলাম, আমার এমপি
আমার নদী ভাঙ্গা মানুষ শহীদুদ্দিন চৌধুরীকে দিয়ে সময়ের নাই, সেই কারণে সকলের ভালোবাসা চেয়ে আদর চেয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য।